পরবর্তী পরীক্ষাগুলো রুদ্র বেশ ভালোভাবেই দেয়। এই কয়দিনে লিলির সাথে কোনো দেখা কিংবা কথা বলে না। অনেকটা ইচ্ছে করে দূরত্ব রেখেছিল। সিদ্ধান্ত নিয়েছিল শেষ পরীক্ষার দিন কথা বলবে, নয়তো পরীক্ষার মাঝে এসব কথা বলে লিলির মনে প্রভাব পড়বে। এতে পরীক্ষায় ওর মন বসবে না। প্ল্যান অনুযায়ী শেষ পরীক্ষার দিন রুদ্র সিয়াকে দিয়ে লিলিকে ভার্সিটির সামনে একটা ক্যাফেতে ডেকে আনে। সিয়া লিলিকে রুদ্রের সামনে রেখে চলে যায়। রুদ্র তাকে দেখে এই কয়দিনে লিলির চেহারার অনেক অবনতি হয়েছে। আগের লিলি আর এখনকার লিলির মাঝে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। রুদ্র অনেক খারাপ লাগে। এমন কিছু হোক সে কখনো চায়নি। লিলিকে অনেকবার সে রিজেক্ট করেছিল। লিলি শুনতে চায়নি, আর আজ এমন একটা পরিস্থিতি হলো। কেমন আছো আহনাফ? ভালো, তুমি? ভালোই আছি, খারাপ থাকার কোনো মানেই নেই এখন। বিদেশ চলে যাওয়ার প্ল্যান করছো শুনলাম। হ্যাঁ, পাপাকে বলেছিলাম, পাপা বলেছে সব ঠিকঠাক করে দিবে। এখনও ভার্সিটি থেকে কোনো সংবাদ আসেনি, জানি না অ্যাকসেপ্ট করে কি না। তবে যেও না, এখানেই থেকে যাও, আমরা সবাই মিলে একসাথে গ্রাজুয়েশন শেষ করি। লিলির চমকে রুদ্রর দিকে তাকায়, কিন্তু রুদ্রর চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারে না, আবার মাথা নামিয়ে নেয়। রুদ্র পুনরায় বলে, আমি হয়তো তুমি দোষী ভাবছ, কিন্তু ভাগ্য বলতে একটা জিনিস আছে। আমি ভাগ্যে বিশ্বাসী। তোমার ভাগ্য নিশ্চয়ই অনেক ভালো কেউ আছে। শুধু শুধু এমন ব্যাপার নিয়ে আমাদের ফ্রেন্ডশিপটাকে নষ্ট করো না। একসাথে 3টা বছর কাটিয়েছি আমরা। এত সহজে কিভাবে চলে যাওয়ার কথা বলো তুমি? আমি না হয় বাদ, বাকিদের কথা মনে পড়ে না। গ্রুপটা ভেঙে গেছে আমাদের, যেটা কিনা একসময় ভার্সিটির সবার মুখে মুখে থাকতো। ফ্রেন্ড হয়ে থেকে যাও, আর কোনোভাবে তো তোমায় থাকতে বলতে পারি না আমি। অনেক ভালোবাসো না ইমাকে? আমিও তো ভালোবাসতাম আহনাফ, পেলাম না কেন তোমায়? খুব কষ্ট হয় আমার। আমার ভালোবাসাকে মাটিতে মিশিয়ে দিয়ে তুমি ইমাকে বিয়ে করে নিলে, আমায় কেন ভালোবাসলে না আহনাফ? এসব বলে আর আমায় অপরাধী বানিও না লিলি। এমনিতেই বিনা দোষে আমি দোষী হয়ে আসছি। আমি কখনো কাউকে ভালোবাসিনি। সরাসরি বিয়ে হয়েছে আমার আর ইমার। এর পেছনে অনেক কারণ আছে, সব তোমায় বলতে চাচ্ছি না। কিছু কথা গোপন থাকা অনেক সম্মানের। গোপন জিনিস গোপনে থাকাই ভালো। আহনাফ, তোমার কি বিয়েতে মত ছিল না? হঠাৎ বিয়ে মানে জোর করে? জি আপু। রুদ্র না করতেই যায়, তবে পাশ থেকে ইমার কণ্ঠ শুনে রুদ্র চমকে ওঠে, তাকিয়ে দেখে সাজিদের পাশেই ইমা আর মেহের দাঁড়িয়ে আছে। রুদ্র সাজিদের দিকে তাকাতেই সাজিদ আমতা আমতা করে বলে, রাস্তায় দেখা হয়ে গেছিল তাই আর কি। কিন্তু রুদ্র জানে ইমা নিজে থেকে যোগাযোগ করে এখানে এসেছে, কারণ ইমা কয়েকদিন ধরেই তাকে বলছিল যাতে লিলিকে ইমার ব্যাপারে জানানো হয়, তবে হয়তো লিলি বুঝবে। কিন্তু রুদ্রের মতে সবাই তো এক হয় না। হয়তো লিলি বুঝবে, কিন্তু না বুঝে যদি উল্টো জেদের বসে ইমার কথা ছড়িয়ে দেয়, তবে ইমার সম্মানে আঘাত পড়বে। সেটা রুদ্র চায় না। তাই রুদ্র এখন ইমাকে ধমক দেয় এখানে আসার জন্য। তবে ইমা রুদ্রকে পুরোপুরি ইগনোর করে লিলির কাছে যায়। সে লিলিকে তার সব জানাতে চায়, নয়তো লিলি চিরকাল রুদ্রকে অপরাধী বানিয়ে রাখবে, যেটা ইমার সহ্য হবে না। ইমা লিলির সামনে বসে একে একে তার সকল কথা জানায়। তার ছোটবেলায় বিয়ে, তারপর ডিভোর্স, এবার সবার কটু কথা, আর শেষে রুদ্রর সাথে বিয়ে। একে একে সব শুনে লিলি অবাক হয়ে যায়। ইমা তার থেকে বয়সে কত ছোট একটা মেয়ে, অথচ এই মেয়েটা নাকি এই কম বয়সে এত কিছুর শিকার হয়েছে। এখন হয়তো একটু সুখের ছোঁয়া পেয়েছিল, কিন্তু সেখানেও লিলি বাধা হয়ে দাঁড়িয়েছে। হয়তো লিলি রুদ্রকে অনেক ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে ইমার কষ্টের কাছে লিলির সুখকে অনেক তুচ্ছ মনে হচ্ছে। সারা জীবন বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে সে যতটা সুখ পেয়েছে, ইমা সেসবের কানাকড়িও পায়নি। আর মেয়েটা যখনই সুখের সন্ধান পেয়েছে, তখনই লিলি বাধা হয়ে এগিয়ে গেছে।
কিন্তু এমন তো সে চায়নি, কারো সুখে সে বাধা হতে চায়নি। এক মুহূর্তে তার মনে হয় কি দরকার তার এই তুচ্ছ ভালোবাসার, বরং এই ছোট্ট মেয়েটার একটু সুখের আশায় কাতর হয়ে থাকা অবস্থার কথা ভাবতে গিয়েই তার শরীর ভেতর থেকে শিউরে উঠছে। ইমার কষ্টের কাছে তার কষ্ট যে কিছুই না, সে কি পারবে ইমার জন্য নিজের ভালোবাসাকে নীরবে পেছনে ঠেলে দিতে? অপরদিকে রুদ্র অন্য একটা টেবিলে মাথা নিচু করে বসে থাকে। ইমা যে ইতিমধ্যে সব জানিয়ে দিয়েছে সেটা সে বুঝতেই পারছে। তার খুব টেনশন হয়। নিশ্চয়ই পুরনো স্মৃতিচারণ করে ইমার অনেক কষ্ট হচ্ছে। মেয়েটাকে এত কষ্ট পেতে হয় কেন? এসব ভেবেই সে ইমাকে আসতে দিতে চায়নি। সেই সাজিদের সাহায্য নিয়ে চলে আসলো। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই রুদ্র সাজিদকে বলে, ইমার সাথে তোর কন্ট্রাক্ট হলো কিভাবে? ইমার কাছে তো একটা ফোনও নেই। রুদ্রর পাশে বসা মেহের ভয়ে শুকনো ঢোক গিলে সাজিদের মেহেরের দিকে তাকানো দেখে রুদ্র এদিকে তাকালো। মেহেরের জান যায় অবস্থা। ভাই তার যতই ভালো থাকুক রেগে গেলে প্রচুর বকাবকি করে। তার তো এখানে দোষ ছিল না। ইমা নিজেই তো এসে সকালে তাকে সাজিদের সাথে কথা বলতে বলেছিল। এখন ভাইয়ের ভয়ে মেহের এই সত্যিটুকু বলতে পারছে না। রুদ্র কিছু বলতে যাবে তখনই তার ফোন বাজতেই থাকে। সে থেমে যায়। ফোন বের করে মায়ের ফোন দেখে রিসিভ করে। তবে ওপাশ থেকে মায়ের কান্না শুনে রুদ্র পুরো আঁতকে ওঠে। আম্মু কাঁদছ কেন? কি হয়েছে? তোর আব্বুর কি হয়েছে? আমি এখনই আসছি। ইমা লিলিকে নিয়ে পাশের টেবিলে বসেছিল। রুদ্র এসে একটানে ইমাকে তুলে অপর হাতে মেহেরকে নিয়ে সোজা বেরিয়ে পড়ে। যার আগে অবশ্য সাজিদকে বলে গিয়েছে। তাদের যাওয়া দেখে লিলি কিছুই বুঝতে পারে না। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে সাজিদ এসে রুদ্রর বাবার কথা বলে। এতে সে নিজেও টেনশনে পড়ে যায়। মেহের বুঝতে পেরে কান্নাকাটি শুরু করে দেয়। মেহের আর ইমা বাড়ির গাড়িতে যাতায়াত করে, তাই এখানে আসার সময়ও গাড়িতে এসেছিল। রুদ্র তাদের নিয়ে গাড়িতে উঠে হাসপাতালের দিকে কথা বলে। মেহের ইতিমধ্যে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। রুদ্র বসে বোনকে সামলাচ্ছে। অপরদিকে ইমা মাথা নিচু করে বসে আছে। সে বুঝে উঠতে পারছে না কি হয়েছে। রুদ্র তো তাকে কিছুই বলেনি, তবে এইটুকু বুঝেছে শ্বশুরের কিছু হয়েছে। হাসপাতালে গিয়ে রুদ্র বাবার কেবিনের সামনে যায়। গিয়ে দেখে রিয়াজুল হক চোখ বন্ধ করে শুয়ে আছেন। সহকর্মকর্তাদের থেকে জানতে পারেন অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার। তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, তবে রিয়াজুল হকের আগে একবার সমস্যা থাকায় এবার একটু বেশি সমস্যা হয়েছে। ওনার ফোন থেকে বাড়িতে ফোন দেওয়া হয়েছিল। সামিনা বেগম ধরেছিলেন, তিনি রুদ্রকে জানিয়েছিল। মেয়ের কান্না শুনে রিয়াজুল হক চোখ মেলে তাকান। সারা শরীরে আরও ছোটোখাটো আঘাত আছে, তারপরও মেয়েকে সান্ত্বনা দিতে অল্প হাসেন। মেহের তো অঝরে কান্না করে বাবার কাছে যায়। এর আগের বার যখন তিনি অসুস্থ হয়েছিলেন তখন মেহের অনেক ছোট ছিল, তেমন বুঝতো না কিছু, তবু অনেক কান্না করেছিল। এখন তো বোঝে সব। তার বাবা যে কষ্ট পাচ্ছে। রিয়াজুল হকের পায়ে প্লাস্টার করে রাখা, হাড় ভেঙে গেছে, মুখে হাতে পায়ে টুকটাক আঘাত আছে। হয়তো নিজেকে বাঁচাতে গিয়ে এই আঘাতগুলো পেয়েছে। রিয়াজুল হক ছেলের দিকে তাকিয়ে দেখেন। ছেলে তার অনেক ব্যস্ত হয়ে ডাক্তারের সাথে কথা বলছেন। কি দরকার, কি করবে সেসব জেনে নিচ্ছে। ছেলেকে উপরে স্বাভাবিক দেখালে ভেতরে যে নিজেও কষ্ট পাচ্ছে সেটা তিনি বাবা হিসেবে ভালোই বুঝতে পারছেন। মেহেরের পাশে ইমা দাঁড়িয়েছিল। সে কিছুই বলতে পারছে না। চোখ তার টলমল করছে, যেন অতি কষ্টে চোখের পানিকে আটকে রেখেছে। এখন বাবা বলতে যে এই লোকটাকেই জানে সে। বাবার থেকে কম আদরে রাখে না তাকে। যেহেতু রিয়াজুল হকের আরও একবার হাঁটুতে আঘাত ছিল, সেজন্য এবারের আঘাতটা একটু বেশি প্রভাব ফেলেছে। তাই ডাক্তাররা এখনই ডিসচার্জ দিতে রাজি হননি। অন্তত আরও একদিন হলেও অবজারভেশনে রাখবেন। হাঁটুর পরিস্থিতি আরও চেক আপ করতে হবে। যেহেতু তিনি সরকারি চাকরিজীবী, তাই অফিস হতেও সিনিয়র জুনিয়ররা এসেছেন দেখতে। অ্যাক্সিডেন্টটা অফিসের কিছুটা সামনেই ঘটেছে।
গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল, তাতে চালকেরও দোষ ছিল না। ব্যাপারটা সেখান থেকেই বাকিরা দেখেছেন। অফিসের কয়েকজন মিলে রিয়াজুল হককে তখনই হাসপাতালে নিয়ে এসেছিলেন। একেতে এত মানুষ বাবার কেবিনে, তার ওপর বাড়ির মেয়ে বউ এখানে, অন্যদিকে মা বাড়িতে কান্না করছে। রুদ্রর মাথা খারাপ হয়ে গেছে। মেহেরকে বললে সে যেতে রাজি হচ্ছে না, কিন্তু বাবা যেহেতু ঠিক আছেন তাই এখন আর কাউকে থাকতে হবে না। রুদ্র একাই বাকি সব সামলে নিতে পারবে, তাই মেহেরকে রাজি করিয়ে ইমা আর মেহেরকে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেয়। রুদ্র ফাইলটা ইমার কাছেই দিয়ে দিয়েছে। তবে এত কিছুর মাঝে ইমার সাথে একটা কথাও হয়নি। ইমা বুঝতেই পারছে না রুদ্র কি এত টেনশনে কথা বলার সুযোগ পায়নি, নাকি রেগে কথা বলল না। যদিও সে রাগ করার মতোই কাজ করেছে, রুদ্র থেকে বারবার নিষেধ করেছে, অথচ আজ সে লিলিকে সব জানিয়ে দিল। তারপর লিলি কি মনে করলো, বিশ্বাস করলো নাকি কিছুই শোনা হয়নি। এই মুহূর্তে ইমার ভয় লাগছে খুব। তারা বাড়িতে যেতেই সামিনা বেগম দৌড়ে আসেন স্বামীর খবর নিতে। ফোনে যে যাই বলুক না কেন, নিজ চোখে না দেখলে শান্তি পাওয়া যায় না। মেহের মাকে সব খুলে বলে, পায়ের উরুতে আর আঘাত পায়নি তো? ডাক্তার সেটা বলল না, পায়নি হয়তো। এত কিছুর মাঝে ইমা এইটুকু বুঝতে পেরেছে রিয়াজুল হকের এর আগেও একবার বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এইবারেরটা বেশি ঝামেলা করে দিয়েছে। যেহেতু সবাই টেনশনে আছে, তাই ইমা আর কিছুই কাউকে জিজ্ঞাসা করে নাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রান্না করে, তারপর শাশুড়িকে জোর করে খেতে বসায়। টেনশনে ওনার খাওয়া বন্ধ হয়ে গেছে। তারপর মেহেরকেও খেতে বসিয়ে নিজেও অল্প একটু খেয়ে নেয়। তার তো একদমই খেতে মন চাচ্ছে না। তার কাছে ফোন না থাকায় রুদ্রর সাথেও কথা বলতে পারছে না। সামিনা বেগম কিছু সময় পর পর ছেলের সাথে ফোন করে খবর নিচ্ছে। রিয়াজুল হকের একটা বড় সমস্যা হলো, তিনি অসুস্থ হলে একদম দুর্বল হয়ে পড়েন। তখন সামিনা বেগম পাশে না থাকলে আরও উসখুস করতে থাকেন। গতবারের সময় সামিনা বেগম পাশেই ছিলেন, এবার রুদ্র বড় হয়েছে, তাই মাকে না এনে নিজের সাথে আছে। প্রতিনিয়ত বাবার সকল প্রয়োজনের সাথেই আছে। দুপুরে বাহির থেকে খাবার এনে খেয়েছে, তবে রাতে বাড়ি থেকে খাবার আনতে হবে। বাড়ির খাবার ছাড়া রিয়াজুল হকের চলে না। রিয়াজুল হকের জুনিয়র ছিলেন হাসপাতালে। রুদ্র মাকে আগেই ফোন করে বলেছিল রান্না করে রাখতে। সামিনা বেগম নিজে রান্না করেছেন আজ, ইমাও সাহায্য করেছে সাথে। রুদ্র সুযোগ পেয়ে বাড়িতে এসেই সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে। হাসপাতাল থেকে পরনের ড্রেসের অবস্থা খারাপ। ইমা রুদ্রের পেছন পেছন ঘুরঘুর করে, তবে রুদ্র একদমই পাত্তা দেয় না। নিজের মতো ফ্রেশ হয়ে তৈরি হয়ে রুমের বাইরে চলে যায়। গিয়ে মাকে বলে তাকে খাবার দিতে। ইমা আসার আগেই মা খাবার দিতেই খেয়ে ওঠে। ইমা রুম থেকে গুছিয়ে বের হয়ে দেখে রুদ্রর খাওয়া প্রায় শেষের দিকে। ইমা বলদের মতোই সেখানে দাঁড়িয়ে থাকে, অথচ অন্যান্য সময় রুদ্র তাকেও খাবারের কথা জিজ্ঞাসা করে। আজ এসব কিছুই বলল না। ইমা ভাবে হয়তো বাবার টেনশনে তাড়াহুড়ে কিছুই বলতে পারেনি। বাবার জন্য খাবার আগে গুছিয়ে রেখেছিল। রুদ্র বক্স নিয়ে মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। একটু বের হয়ে মনে হয় ফোনটা আনেনি। পুনরায় আসতে গেলে দেখে ইমা ফোন হাতে বেরিয়ে এসেছে। রুদ্র বিনা বাক্যে ফোনটা হাতে নিয়েই বের হয়ে যায়। এবার ইমা শিওর হয়ে যায় রুদ্র তার উপর রেগেই আছে, তাই একটা কথা বলেনি। অথচ সে ভেবেছিল রুদ্র হয়তো কথা বলার সুযোগ পায়নি। রুদ্রর যাওয়ার পথে ইমা চুপচাপ তাকিয়ে থাকে। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। সে কি করেছে রুদ্রকে যাতে লিলি দোষী না ভাবে, সেজন্য তো ইমা নিজের কথা বলেছে। হ্যাঁ, সে রুদ্রর অবাধ্যতা করেছে, তাই বলে একটু কথা বলবে না? একটু বকা দিক, রাগ দেখাক, তবুও কথা বলুক। সেই রাতে ইমা আর খেতে যায় না, এমনকি রাতে ঘুমানোর জন্য মেহুর কাছে যায় না। চুপচাপ রুদ্রর রুমে গিয়ে দরজা চাপিয়ে রেখে শুয়ে থাকে। মেহু এসেছিল একবার খবর নিতে, বলেছে মাথা ব্যথা করছে, তাই আর যায়নি। সারা রাত বালিশে মুখ গুজে কান্না করেছে। রুদ্রর এই অল্প অবহেলাও সে মানতে পারছে না। তার খুব খারাপ লাগছে।
রাত জেগে ভোরের দিকে তার চোখ লেগে আসে। পরে সত্যি তার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, তাই সকালে উঠতে তার একটু বেশি দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে উঠে দেখে সামিনা বেগম রান্নাঘরে আছে, পাশে হালিমা, রুমানা ছিল। মেহেরও সকালে উঠে পড়েছে, আজকে তারা কলেজে যাবে না। ইমা ভয়ে ভয়ে সামিনা বেগমের কাছে যান, তার দেরি করে ওঠা নিয়ে কিছু বলে যদি, কিন্তু সামিনা বেগম স্বাভাবিক থেকে ইমাকে জিজ্ঞাসা করে, মাথা ব্যথা কমেছে মেহু? বলেছিল তোমার নাকি মাথা ব্যথা কমেছে আম্মু, আসলে ঘুমাতে দেরি হয়েছিল, তাই সকালে উঠতেও দেরি হয়ে গেল। ব্যাপার না, এখানে আসো, একটু সাহায্য করো। তোমার শ্বশুর বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছে তোমার শ্বশুর। রুদ্র ফোন দিয়েছিল, চলে আসবে কিছুক্ষণের মাঝেই। ইমা বুঝতে পেরে শাশুড়ির হাতে হাত কাজ করে দেয়। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, রুমটাও গোছানো হয়নি। রুদ্র দেখে রাগ করতে পারে। ইমা সেখানকার কাজ শেষ করে দ্রুত রুমে আসে, মাঝে অল্প নাস্তা করে নিয়েছিল। ইমা রুমের সব গোছগাছ করতে করতে রুদ্র বাবাকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে। রিয়াজুল হকের কিছু সহকর্মীও সাথে ছিল। রিয়াজুল হক ভালো মনের মানুষ বলে অফিসের সবাই তাকে অনেক সম্মান করে। তাদের মধ্যে একজন রাতে রুদ্রর সাথেই ছিল, তাদের সাহায্যেই রুদ্র বাবাকে বাড়িতে এনেছে। ওনাকে একদম বেড রেস্ট দেয়া হয়েছে, হাঁটুতে একটু সমস্যা হয়েছে, চিকিৎসা করাতে হবে আরও, তার আগে হাড় ভাঙার চিকিৎসা শেষ হোক। ইমা বের হয়ে শ্বশুরের রুমে অন্য মানুষ দেখে আর ভেতরে যায়নি, পুনরায় রুমে এসে বসে থাকে। রুদ্র বাকিদের বিদায় জানিয়ে রুমে আসে, এসে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে ইমা গিয়ে রুদ্রর জন্য কফি বানিয়ে আনে। রুদ্র বের হতে ইমা কফি এগিয়ে দেয়। রুদ্র আবারও কথা ছাড়াই কফিটা হাতে নেয়। তারপর কফি শেষ করে বাবার রুমে যায়, মাকে সব বুঝিয়ে দেয়। ডাক্তার কি বলেছে সব জানায়। ইমাও এসে শ্বশুরকে দেখে যায়। এখানে আপাতত তার কোনো কাজ নেই, শাশুড়ি সব সামলে নিচ্ছেন। এখন ইমার একমাত্র কাজ রুদ্রর মান ভাঙানো, তাই ইমা এক প্রকার রুদ্রর পিছু পিছু ঘুরছে। রুদ্র রুমে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, একটু ঘুমানো প্রয়োজন। এবার ইমা এসে রুদ্রর কাছে দাঁড়ায়। রুদ্র যে পাশে মুখ রেখে শুয়েছে, ইমা সে পাশে গিয়ে দাঁড়ায়। ইমা ফ্লোরে বসে মৃদুস্বরে বলে, শুনছেন, সকালে নাস্তা করবেন না? রুদ্র কোনো উত্তর দেয় না। ইমা আবার বলে, আপনি তো মাত্রই শুয়েছেন, ঘুমাননি, একটু কথা বলুন। রুদ্র পুনরায় নিশ্চুপ। ইমা একটু গলা নরম করে বলে, রুদ্র শুনছেন, একটু কথা বলুন। এবার রুদ্র চোখ বন্ধ রেখে কিছুটা গম্ভীর স্বরে উত্তর দেয়, যাও এখান থেকে, আমি ক্লান্ত, ঘুমাবো এখন, একদম ডিস্টার্ব করবে না। ইমা চমকে ওঠে রুদ্রের এমন উত্তরে। সে তো এমন কথা আশা করেনি। রুদ্র সর্বদা তাকে বুঝিয়েছে কোনটা ঠিক কোনটা ভুল, বুঝিয়েছে তাকে, কিন্তু এই প্রথমবার হয়তো তার সাথে এমন ব্যবহার করলো। ইমার প্রচণ্ড খারাপ লাগে। সে সেখানে বসে নিঃশব্দে কান্না করে, কিন্তু রুদ্র একদমই পাত্তা দেয় না তাকে। বিছানায় থাকা রুদ্র ইমার কান্নায় স্পষ্ট বুঝতে পারছে, তবুও পাত্তা দিচ্ছে না। ইমার জন্য এমন ব্যবহার দরকার ছিল। তাকে রুদ্র বারবার বলেছিল নিজে থেকে কিছু না করতে, আর ইমা থেকে অমান্য করে নিজে থেকে ঝামেলা বাড়াতে গেছে। দরকার কী ছিল এমন করার? হোক সে খারাপ কারো কাছে, লিলি থেকে কি ভাবলো না ভাবলো, রুদ্রর তাতে কিছুই যায় আসে না। সে লিলিকে আটকাতে চেয়েছে শুধুমাত্র তাদের ফ্রেন্ডশিপটার জন্য, ফ্রেন্ড গ্রুপটার জন্য, নয়তো রুদ্রর কিছুই যায় আসে না এসব নিয়ে। ইমা বেশ কিছুক্ষণ সেখানেই বসে থাকে। রুদ্র একবারের জন্য তাকে সান্ত্বনা দিতে আসে না, তার কান্না থামাতে বুকে জড়িয়ে ধরে না। ইমার মন চাচ্ছে নিজে থেকে রুদ্রর কাছে যেতে, কিন্তু রুদ্র যদি রাগ করে তাকে বকা দেয়। আবার এখন প্রায় দুপুর হয়ে গেছে, বাড়ির বউ হিসেবে তার কিছু দায়িত্ব আছে, তাই নিজেকে সামলে সে রান্নাঘরে চলে যায়। অন্তত কাজের মাঝে থাকলে কষ্টটা কম ফিল হবে। দুপুরের রান্নার কাজটা সেই করে। তখন কান্না করায় চোখটা লাল হয়েছিল। হালিমা এসে জিজ্ঞাসা করলে বলে, পেঁয়াজ কাটায় এমন হয়েছে।
যেহেতু রুদ্র আর ইমার মধ্যে কখনো কোনো ঝামেলা হয়নি, তাই কেউ বুঝতে পারেনি বিষয়টা। দুপুরে সামিনা বেগম স্বামীকে নিয়ে নিজেদের রুমেই খাবার খান। যেহেতু তিনি এখন হাঁটতে পারবেন না, তাই সব কিছু রুমের মাঝেই রাখা হয়েছে। এদিকে বাকিরা খাওয়ার পর যে ইমা খায়নি, সেটা কারো চোখে পড়েনি। সেই সকালে অল্প একটু নাস্তা করেছিল ইমা, মন ভালো না থাকায় দুপুরে খায়নি। রুদ্র রুমে থাকায় ডাকও দেয়নি তাকে। চুপচাপ গিয়ে সোফায় বসেছিল, আর বসে থাকতে থাকতে সেখানেই ঘুমিয়ে যায়। দুপুর পার হয়ে বিকেল হয়ে যায়, তখন রুদ্রর ঘুম ভাঙে। এখন ঘুমিয়ে শরীরটা একটু ভালো লাগছে। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে রুমের চারপাশে তাকায়। তখনই দেখতে পায় ইমা সেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আরে, ঘুমালে তো বিছানায় আসতে পারত, তা না করে সোফায় গিয়ে ঘুমিয়েছে। রুদ্র একটা শ্বাস ফেলে উঠে গিয়ে সোফার সামনে দাঁড়ায়। ইমাকে কোলে তুলে যেই না বিছানায় রাখতে যাবে, ইমার ঘুম ভেঙে যায়। হকচকিয়ে গিয়ে দেখে সে রুদ্রর কোলে। এবার সে ছাড়ে না। রুদ্র বিছানায় শোয়াতে গেলেও সে রুদ্রকে আঁকড়ে ধরে থাকে। সে নামবে না কোল থেকে, এ তো মহা মুশকিল হলো। রুদ্র নামাতে চাইলেও ইমা ছাড়ে না। এবার রুদ্র ইমাকে সহ নিজেও বিছানায় বসে। সমস্যা কি? এমন বাচ্চামো করছো কেন? সরি, আমি আর করব না, আর অবাধ্য হব না। আমি তো ভেবেছিলাম লিলি আপু আপনাকে ভুল বুঝছে, আমার ভালো লাগছিল না তাই। রুদ্র জোর করে ইমার হাত ছাড়িয়ে বলে, তাই নাকি? তাই তাকে বলে দিলে সব? যেখানে আমি সব লুকিয়ে রাখতে চাচ্ছিলাম, সেখানে তুমি বলার কে? তোমায় বলেছিলাম না তোমার সব কিছুর উপর এখন আমার অধিকার? তো নিজে নিজে পাকনামি করতে গিয়েছিলে কেন? মানা করিনি আমি? আমি সরি, আর করব না। কেন করবে না? বেশি বোঝো তো তুমি লিলিকে, শুধুমাত্র একজন ফ্রেন্ড আমার, অনেক কাছের কেউ না যে তার সামনে আমায় ভালো সাজতে হবে। দুটো দিন ভালো করে কথা বলেছি বলে আমায় সহজ ভেবে নিয়েছ, আমাকে পাত্তা দিচ্ছ না। আমি পারতাম না নিজের মতো সব সামলাতে? ইমা এখন কি বলবে তার জানা নেই। নিঃশব্দে মাথা নিচু করে কান্না করতে থাকে। এটা রুদ্রর আর একটা অপছন্দের কাজ। ইমার হুটহাট কান্না করে দিবে। চোখে পানি কি এতই সস্তা নাকি? রুদ্র রেগে ধমক দেয় তাকে, এই কান্না করবে না একদম। এত পানি আসে কোথা থেকে? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ইমা চোখের পানি থামানোর চেষ্টা করে, কিন্তু এতদিন ভালোবাসা পেয়ে এখন যেন রুদ্রর এই একটু রাগ সে সহ্য করতে পারছে না। অথচ সে কাজটাই করেছে বকা খাওয়ার মতো। সে ফুপিয়ে উঠে বলে, লিলি আপু কাউকে বলবে না। তোমাকে বলেছে সে বলবে না? তুমি ভালোবাসা বোঝো? ভালোবাসার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে জানা আছে তোমার? এই কারণে আমি সর্বদা এসব থেকে দূরে থাকতাম। আর তুমি কিনা সেই ঝামেলাকেই ঘাড়ে করে নিয়ে আসলে ইমা এখন সত্যি ভয় পেয়ে যায়। সে তো ভুল করে ফেলেছে। সে যখনই একটু ভালো থাকতে গেল, তখন নিজের হাতেই জীবনটা আবার ঝামেলায় ফেলে দিল। লিলিকে এখন সবাইকে জানিয়ে দিবে। এতে তো তার পাশাপাশি রুদ্রদের পরিবারের সম্মান চলে যাবে। ইমা কি বড় ভুলটাই না করলো। অপরদিকে রুদ্র ভাবছে লিলি সবাইকে না কিছু বলে বসে, এখন লিলিকে মানাতে হবে। বোকা ইমার এই বোকামতে রুদ্রর আরও ঝামেলা হলো। তার উপর বাবার অ্যাক্সিডেন্ট, সব যেন রুদ্রের ওপর অনেক প্রেশার ফেলে দিল। এখন যা করতে হবে বুঝে শুনে করতে হবে। তাই নিজেকে সামলে ইমাকে বলে, যাও খাবার রেডি করো গিয়ে, আমি ফ্রেশ হয়ে আসছি। রুদ্র ওয়াশরুমে যেতেই ইমা চোখ মুছে দ্রুত রান্নাঘরে যায়। তাড়াতাড়ি করে রুদ্রের জন্য খাবার রেডি করে। রুদ্র আসতেই খাবার দেয়। তবে এবার রুদ্র তাকে জিজ্ঞাসা করে, খেয়েছো তুমি? ইমা দুদিকে মাথা নাড়ায়। তো তাকিয়ে কেন আছো? বসো খেতে। এখনো খাওয়ার আর কেউ বাকি আছে বলে তো মনে হয় না, খাওনি কেন? ইমা মৃদু স্বরে বলে, এমনি, খেতে ইচ্ছে হয়নি। হ্যাঁ, খেও না, তুমি অসুখ বাঁধাও, আর তারপর আমি তোমায় কোলে করে নিয়ে ঘুরবো, তাই মনে হয় তোমার? খাও চুপচাপ। মাথায় হাজারটা কাজ একসাথে চলে আসে। মাথাটা না জানি কবে সব সামলাতে না পেরে ব্লাস্ট হয়ে যায়।
ইমা মাথা নিচু করে চুপচাপ খেতে থাকে। আজকের পর সে সিদ্ধান্ত নিয়ে নেয় আর কখনো রুদ্রর কথার অমান্য করবে না, সঠিক হলেও না, ভুল হলেও না। সে শুধু নিজের মতো কাজ, সংসার, রুদ্রর সেবা নিয়ে বসে থাকবে আর কোনো দিকে মাথা দিবে না। শুধু এবারের মতো লিলিকে সামলে নিক রুদ্র, তারপর চুপচাপ থেকে রুদ্রর একদম ভদ্র বউ হয়ে দেখিয়ে দিবে। সকাল সকাল রুদ্র ফ্রেশ হয়ে বাবাকে দেখতে পায়। ঔষধপত্র গোছগাছ করে মাকে বুঝিয়ে দিয়ে আসে। তারপর কোনো রকমে নাস্তা করে বেরিয়ে পড়ে। ইমার এদিকে পাগল পাগল অবস্থা। গতরাতে রুদ্র তাকে অন্যান্য দিনের মতো জড়িয়ে ধরে ঘুমায়নি, খারাপ ব্যবহারও করেনি, তবে এক প্রকার ইগনোর করে গেছে। ইমা সারা রাত ওভার থিঙ্কিং করেছে। এমনকি রাতে এও স্বপ্ন দেখেছে রুদ্র তাকে ছেড়ে দিয়েছে, তাকে আবার চাচির বাড়ি পাঠিয়ে দিয়েছে। সে আগের মতোই সব ঘটেছে, আগের মতোই সবার কটু কথা, চাচির বকাবকি, সাজিদের নিতে আসা, সবার ইগনোর, সব মিলিয়ে অবস্থা খারাপ। এই স্বপ্ন দেখে ইমার এখন পাগল হয়ে যাচ্ছে। তারপর আজও সকালে উঠে তার দেরি হয়ে যায়। উঠেই দেখে পাশে রুদ্র নেই। পাগলের মতো দৌড়ে রুম থেকে বেরিয়ে দেখে রুদ্র বাসায় নেই, নাস্তা করে বেরিয়ে পড়েছে। ইমার মাথা আরও নষ্ট হয়ে গেল। রুদ্র আজও তাকে ডাকলো না, একটু ভালো করে কথা বলল না, একটু জড়িয়ে ধরল না। সব কি শেষ তবে? এত টেনশনে ইমার হার্টবিট এত জোরে লাফাচ্ছে যেন এখনই হার্ট অ্যাটাক করে বসবে। দম বন্ধ হয়ে আসছে তার, শাশুড়ির কাছে যেতে পারছে না ভয়ে। অন্যদিকে মেহরও তার রুমে বসেছিল। ভাইয়া বাসায় ভেবে ভাবির কাছে যায়নি। সেই জানি না যে রুদ্র বাসায় নেই, নয়তো এখন হয়তো ইমার সাথে এসে বসে থাকত। ইমা কোনো রকমে নিজেকে টেনে হিসড়ে রুমে প্রবেশ করে। কেমন তার শ্বাস আটকে আসছে। এটা যে অতিরিক্ত ভয় থেকে হচ্ছে সেটাই বোঝাই যাচ্ছে। প্রথমত সে একটা ভুল করেছে, তারপর সেই ভুলটা বুঝতে পেরেছে। তার ওপর রুদ্রর একটু অবহেলা, যেটা তার কর্মফল। শেষে রাতের দেখা সে স্বপ্ন, সব মিলিয়ে ইমাকে ভেতর থেকে অবস্থা খারাপ করে দিচ্ছে। এমনিতে লিলি কি রুদ্রকে ভুল বোঝাবুঝি নিয়ে তার খারাপ লাগছিল। রুদ্র তাকে অনেকবার বলেছিল সে সামলে নিবে, অথচ ইমার বারবার নিজেকে দোষী মনে হচ্ছিল। তার জন্যই রুদ্রর জীবনটা এমন ঝামেলায় জড়িয়ে গেল। এসব ভেবে সব ঠিক করতে গিয়ে উল্টো আরও সমস্যা বাঁধিয়ে আসলো। এখন মরার ওপর খাড়ার ঘা হিসেবে রাতের স্বপ্নটা এসে ভেতর থেকে তাকে শেষ করে দিচ্ছে। ইমা শুধু বোকা না, অনেক ভীতু একটা মেয়ে। এই মুহূর্তে মনে হচ্ছে সে বোধহয় এখন মারা যাবে। একা রুমে থেকে কাউকে ডাকতেও পারছে না। মনে হচ্ছে রুদ্রকে সে আর দেখতে পারবে না। রুদ্র আসার আগেই সে মারা যাবে। যত সব ওভার থিঙ্কিং তার মাথায় এসে জড়ো হচ্ছে। সে সেখানেই বিছানে ঠেস দিয়ে বসে পড়ে। নিজেকে সামলানোর যথাসাধ্য চেষ্টা করতে থাকে, যেন এই মুহূর্তে তার জীবনে বসন্ত না, বরং শীতের রুক্ষতা এসে সব ভেতর থেকে শুকিয়ে দিয়েছে, ভেতর থেকে সব চৌচির করে দিচ্ছে। অপরদিকে রুদ্র সোজা লিলির সাথে দেখা করতে যায়। এই বিষয়ে সামলানো না পর্যন্ত তার শান্তি হবে না। তার আগে লিলি কিছু বলে বসলে আরও সমস্যা হবে। লিলিকে ফোন করে ভার্সিটি এরিয়া দেখা করতে বলে, কারণ এটাই বেস্ট জায়গা দেখা করে কথা বলার জন্য। যেহেতু তাদের মাত্রই এক্সাম শেষ হলো, তাই আপাতত ক্লাস বন্ধ। রুদ্রের ফোন পেয়েই লিলি তাড়াহুড়ো করে চলে আসে। দূর থেকে রুদ্রকে দেখে লিলি অবাক হয়। কেমন যেন উস্কো খুস্কো চুলে কুঁচকানো কাপড়েই চলে এসেছে। এত তারা কেন? তাও এত সকালে? কোনো জরুরি কিছু কি? লিলিকে দেখে রুদ্র তাড়াতাড়ি এগিয়ে আসে। আঙ্কেল কেমন আছে আহনাফ? আব্বু? আব্বু ঠিক আছে, ওই পায়ের হাড় ভেঙেছে, প্লাস্টার করা আছে, ঠিক হয়ে যাবে। তার আগে আমার অন্য কথা আছে তোমার সাথে। রুদ্রর এমন হুড়োহুড়ি করা দেখে লিলি অবাক হয়। রুদ্র কখনো এমন তাড়াহুড়ো করে না কোনো বিষয় নিয়ে। সব সময় শান্তভাবে সব কিছু বুঝে কাজ করে। তবে আজ এমন অশান্ত কেন?
হ্যাঁ বলো লিলি, প্লিজ, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে। মার্সি মানে ইমা মেয়েটা প্রচণ্ড বোকা, বুঝলে? তুমি ওর কথায় পাত্তা দিও না। জানি না উল্টাপাল্টা কি বলেছে তোমায়, আসলে ও একটু ডিস্টার্ব হয়ে গেছে। তুমি যে আমায় ভুল বুঝেছ সেটা নিয়ে ও অনেক টেনশনে ছিল, ভাবছিল তার জন্যই এমন হয়েছে, তাই আমার ওপর তোমার ভুল বুঝাবুঝি দূর করতে এমন বোকামো করেছে। লিলি, তুমি বুঝতে পারছো? লিলি অবাক দৃষ্টি নিয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। রুদ্র এই জন্য এমন সকাল সকাল দৌড়ে আসলো? বউকে এতটাই ভালোবাসে, বউয়ের বোকামো সামলাতে এভাবে তার কাছে দৌড়ে এসেছে। লিলি মুখে মেকি হাসি টেনে বলে, আমি প্রথমে বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু কথা বলার সময় ওর মধ্যে কোনো অনুভূতি দেখিনি আমি। মনে হয়েছে একটা বানোয়াট কথা বলছে। হয়তো সারা রাতে মুখস্থ করে এসে আমার সামনে বলে দিয়েছে। যে মেয়ে সহজে কোনো কথা বলে না, সে কিনা সেদিন এসে এক নাগারে এত সত্যি কথা বলে ফেলল। বিশ্বাসী হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম সব যেন সত্যিই ঘটেছে তার সাথে। খুব খারাপ লেগেছিল আমার। তো তুমি বিশ্বাস করনি ওর কথাগুলো? বিশ্বাসযোগ্য কথা মনে হয় তোমার? এত কম বয়সে বিয়ে, ডিভোর্স, তারপর আবার বিয়ে, এসব সম্ভব? কোনো মা বাবা নিজের মেয়ের এমন পরিণতি মেনে আবার বিয়ে দিতে চাইবে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা এতই বোকা নাকি? তাছাড়া কোনো ছেলে সব কিছু জেনে সেই মেয়েকে বিয়ে করতে চাইবে? সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যাকে বলে আর কি। রুদ্র মাথা গরম হয়ে যায়। লিলি হয়তো ইমার কথাগুলোকে বানোয়াট কাহিনী মনে করে এসব বলছে, কিন্তু কথাগুলো তো সত্যি ছিল। এটা তাদের জীবনেরই ঘটনা, আর তার সামনে ইমাকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বলছে। রুদ্র অনেক কষ্টে নিজের রাগ সংবরণ করে। এটা রাগ দেখানোর সময় না, কিছু ক্ষেত্রে একটু কটু কথাও হজম করতে হয়। নিজেকে সামলে লিলিকে প্রশ্ন করে, আর যদি ইমার কথাগুলো সব সত্যি হয়ে থাকে? তাতে আমার কিছু যায় আসে না, কারণ ইমা অলরেডি তোমার ওয়াইফ। আহনাব, আমি তোমায় ভালোবেসেছি, তুমি আমার ভালোবাসা ছিলে, জেদ না। আমি এমন মেয়ে না যে ভালোবাসার নামে জেদ দেখে একজন বিবাহিত পুরুষের পেছনে ঘুরঘুর করব। তোমাদের বিয়েটা না হলে হয়তো পিছু ছাড়তাম না, তবে এখন আমি আর তোমাদের মাঝে ঢুকতে চাই না। থাকো তোমরা তোমাদের মতো, আর আমি নিজেকেও কোনোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলে, ধন্যবাদ লিলি, তোমায় অসংখ্য ধন্যবাদ। তবে এটা জেনে রাখো, আমি তোমায় ঠকাইনি কখনো। আমি তোমায় ভালোবাসলে কখনো ঠকানোর চিন্তা করতাম না। আমার অজান্তে করা ভুলটার জন্য ক্ষমা চাইছি আমি। আর আমায় এভাবে নিচু করো না আহনাফ। হয়তো সেদিন রাগের মাথায় অনেক কিছু বলেছি তোমায়, পরে বুঝেছি দোষটা মূলত আমার একার ছিল। আর একটা কথা, সেদিন স্বপ্ন ভাইয়ের করা কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। ভাইয়া যেমন প্লে বয়, সে যে ইমার সাথেও ফ্লার্ট করতে যাবে ভাবিনি আমি। ভাইয়ার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। লিলি, তুমি সত্যি একজন ভালো মেয়ে। আমি ভাবিনি কখনো তুমি এত তাড়াতাড়ি সব মেনে নিবে। আমি সবসময় এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য তোমায় দূরে সরিয়ে রেখেছি, তবুও তুমি এমন ভুল করে ফেলেছিলে। তবে তুমি যে বুঝতে পেরেছ, এতেই আমি খুশি হয়েছি। আশা করি আমাদের মধ্যে আর কখনো এসব নিয়ে কোনো ঝামেলা বা সমস্যা হবে না। তুমি আরও বেটার কাউকে ডিজার্ভ করো। সময় মতো সেই বেটার কেউ এসে তোমার জীবনটা রাঙিয়ে দিক, সেই দোয়াই করি। লিলি একটু মুচকি হেসে বলে, আমি যাচ্ছি না। বিদেশের ভার্সিটিতে আমায় একসেপ্ট করেনি, এখানেই হয়তো গ্র্যাজুয়েশন শেষ করতে হবে। আর একটা কথা, হিমেলের থেকে শুনেছি তোমরা নাকি কিসের বিজনেস করার চিন্তা ভাবনায় আছো। আমার পাপা তো এসব কাজই করেন, চাইলে যোগাযোগ করতে পারো। পরামর্শ হলেও পাবে ইনশাআল্লাহ। আমি পাপার সাথে কথা বলে নিব। রুদ্র একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুরাত ধরে সে এসব নিয়ে টেনশনে পড়েছিল, ঘুমাতে পারেনি। গত রাতেও না ঘুমিয়ে কিভাবে লিলিকে ম্যানেজ করবে সেসব নিয়ে ভাবছিল। অথচ এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে সে ভাবেনি। লিলির সাথে আর দু একটা কথা বলে রুদ্র বিদায় নেয়। এখন ইমাকে সব জানাতে হবে। মেয়েটার অবস্থা আরও খারাপ। তার একটু অবহেলায় পাগলামো শুরু করে দিয়েছে। রাতে যখন সে জড়িয়ে ধরেনি, তখন নিজে থেকে কাছে ঘেঁষে শুয়েছে, তবুও সে কিছুই বলেনি।
তবে মাঝরাতে কোনো কিছু নিয়ে ভয়ে ঘুমের মাঝে প্যানিক করা দেখে রুদ্র চমকে গিয়েছিল। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত করতে হয়েছে। ইমা যে তখন সেন্সে ছিল না সেটা রুদ্র বুঝতে পেরেছিল। তাই তো তারপরের সময়টুকু ইমাকে নিজের সাথে আগলে রেখেছিল। রাতের ঘটনার পর সকালে আর ইমাকে ডাকেনি সে। ঘুমাক একটু, হয়তো ঘুম না হওয়ায় এমন সমস্যা দেখা দিয়েছে। এর আগের রাতেও নাকি ইমা একাই রুমে থেকেছিল। সেই রাতেও যে ঘুমাতে পারেনি রুদ্র সেটা ভালোই জানে। এখন বাসায় গিয়ে ইমাকে সব বলে শান্ত করতে হবে। মেয়েকে অল্প অবহেলা করায় যেমন করছে, বেশি কিছু করলে হয়তো পাগলই হয়ে যাবে। রুদ্র শান্ত ভঙ্গিতে বাড়িতে প্রবেশ করে। কলিং দিতেই মেহের দরজা খুলে দেয়। সে ড্রয়িংয়ে ছিল বলে সেই খুলেছে। রুদ্র মেহেরকে দেখে বলে, সকালে খেয়েছিস কিছু, নাকি এখনো না খেয়ে বসে আছিস? না, এখন খাবো। আব্বুর কাছে ছিলাম এতক্ষণ। আব্বু কি করছে এখন? বসে আছে। গোসল করতে চাচ্ছে আজকেই। আম্মু সেই নিয়ে বকাবকি শুরু করেছে। শরীর রেসপন্স করে দিচ্ছে বোধ হয়। আর তোর ভাবি? কি জানি, ভাবিকে তো দেখলাম না সকাল থেকে, ঘুমাচ্ছে ভেবে আর যায়নি, সোজা আব্বুর কাছে গিয়েছিলাম। যা তাড়াতাড়ি খেয়ে নে। কয়টা বাজে দেখেছিস? এই সময় সকালের নাস্তা করতে আসছিস বেয়াদব। তাড়াতাড়ি নাস্তা কর গিয়ে। মেহের মুখ ভেংসি দিয়ে ফোন হাতে এগিয়ে যেতে নেয়। পেছন থেকে রুদ্র আবারও ডেকে বলে, আব্বুর জন্য সেদিনের কথাটা শেষ করতে পারিনি, তাই বলে ভুলে যাইসনি কিন্তু। তৈরি থাক, তোর ক্লাস নিতে আসছি আমি। বলেই রুদ্র শান্ত ভঙ্গিতে রুমের দিকে এগিয়ে যায়। অপরদিকে মেহের শুকনো ঢোক গিলে। যদিও তার কোনো দোষ নেই, তবুও সাজিদ ভাইয়ের সাথে কথা বলা দেখে ভাইয়া রাগ করলে সে কি করবে। রুমে প্রবেশ করে রুদ্র থমকে যায়। ইমা বিছানায় মাথা হেলিয়ে ফ্লোরে বসে আছে। রুদ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তো ভেবেছিল ইমা এখনো ঘুমাচ্ছে বোধ হয়। রুদ্র দৌড়ে ইমার কাছে গিয়ে তাকে নিজের বাহুতে তুলে গালে ট্যাপ করে ডাকতে থাকে, কিন্তু এই মুহূর্তে ইমার কোনো সেন্স কাজ করছে না। তার জ্ঞান আছে, কিন্তু অজানা ভয়ে সে রুদ্রর কথাগুলো বুঝতে পারছে না। রুদ্র দ্রুত তাকে কোলে তুলে বিছানায় শোহায়। পরনের ওড়না ফ্লোরে একপাশে পড়ে আছে, কামিজ কুঁচকে গিয়ে একপাশে সরে আছে, মাথার চুলগুলো খুলে গিয়ে এলোমেলো হয়ে আছে। রুদ্র আলতো হাতে চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিয়ে ইমাকে ডাকতে থাকে। পাশ থেকে পানির গ্লাস নিয়ে চোখে মুখে পানি দেয়। ক্রমাগত ডাকতে থাকে। তার নিজেরও মাথা কাজ করছে না। জোরে চিল্লিয়ে মাকে ডাকতে থাকে। এই মুহূর্তে মা এমনিতে বাবাকে নিয়ে টেনশনে আছে। এসব যেন রুদ্র মাথা থেকে একদম বেরিয়ে গেছে। গতরাতে ইমার বুক ঘুমের মাঝে প্যানিক করা, এখন এমন জ্ঞান থাকা সত্ত্বেও প্যানিক করা, সব যেন রুদ্রর কাছে অস্বাভাবিক লাগছে। ইমার অবস্থা এতটা খারাপ হবে সে ভাবতে পারেনি। ছেলের ডাকে সামিনা বেগম দৌড়ে রুমে আসেন। এসে ইমাকে এমন অবস্থায় দেখে তাড়াতাড়ি শান্ত করার চেষ্টা করেন। রুদ্রর ছোঁয়ায় ইমা স্বাভাবিক হচ্ছিল। এখন শাশুড়িকে পেয়ে আরও আঁকড়ে ধরে। তার শ্বাস খুব দ্রুত চলছে। পূর্বের ট্রমাগুলো ইমাকে জেঁকে ধরেছিল। মনে হচ্ছিল সবাই তার কানের কাছে খুব খারাপ কথা বলছে। সজীব তাকে আবারও নিতে আসছে। সে যেতে চায় না। আশেপাশে খুব করে রুদ্রকে চাইছিল, কিন্তু পাচ্ছিল না। এতক্ষণে কারো ছোঁয়া পেয়ে ইমার হুঁশ ফিরে। চোখের সামনে শাশুড়িকে দেখে আঁকড়ে ধরে বলে, আম্মু আমাকে ধরে রাখো, আমাকে নিয়ে যাবে ওরা। আমি যাব না, আমি এখানে থাকবো। ওনারা সাথে থাকবো, ওনার আমাকে ছাড়বে না। কিচ্ছু হয়নি মা, আমি আসি তো, কেউ ধরে নিবে না তোমায়, শান্ত হও তুমি। ধীরে ধীরে শ্বাস নাও, কিছু হয়নি বলে ইমাকে একটু শক্ত করে ধরে রাখে। ইমা যেন একটু শান্তি পায়। শাশুড়িকে আঁকড়ে ধরে রাখে যেন আশেপাশে আর কেউ নেই। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। ওর এখন রুদ্রকে চাই, রুদ্রকে লাগবে তার। অপরদিকে মাথার চুল খামছে ধরে রুদ্র সেখানেই বসে আছে। চোখের সামনে ইমার এমন পরিস্থিতি দেখে সে বাকরুদ্ধ হয়ে গেছে। সে তো ভুলেই গেছিল ইমা একসময় এমন সংসার নামক জায়গা থেকে কি পরিমাণ ট্রমা নিয়ে এসেছে। সজীবের অবহেলা, আঘাত, খালি ঘর,
সব যে তার জন্য ট্রমার কারণ। রুদ্র যে ভেবেছিল ইমাকে আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে দিবে না, সে নিজের অজান্তেই এমন একটা কাজ করে ফেলল। ইমা ভুল করেছে ঠিকই, সে তো বোকামো করেছে, ইচ্ছেকৃত ভুল ছিল না সেটা। তার কথা ভাবতে গিয়েই তো এমন ভুল করে ফেলেছে। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে রুদ্রর অবহেলা করাটা ঠিক হয়নি, বরং কথা বলার প্রয়োজন ছিল। কিন্তু কিভাবে সব সামলাবে সেসব ভাবতে গিয়ে রুদ্র ইমার দিকে নজর দিতেই ভুলে গেছে। উল্টো আরও রাগ দেখিয়েছে, ভয় দেখিয়েছে, যার ফলে এক রাতেই ইমার অবস্থা এমন খারাপ হয়ে গেল। রুদ্র মাথা তুলে তাকিয়ে দেখে মা তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন ছেলের মনের কথা। মা তো আরও আগেই বুঝতে পারেন। ইমা এখনও সামিনা বেগমকে আঁকড়ে ধরে বসে আছে। থেকে থেকে তার সারা শরীর কেঁপে উঠছে। রুদ্র এখন কি করবে বুঝতে পারছে না। সে চুপচাপ উঠে বারান্দায় চলে গেল। ইমা কিছুটা শান্ত হলে সামিনা বেগম বলেন, ইমা তাকাও আমার দিকে। মা, সব ঠিক আছে, কিছুই হয়নি। খারাপ স্বপ্ন দেখেছো বোধ হয়। ওসব কিছুই না, শান্ত হও, দোয়া দুরুদ পড়ো, সব ঠিক হয়ে যাবে। ইমা নিজেকে সামলে শাশুড়িকে ছাড়ে। আশেপাশে তাকিয়ে রুদ্রকে খুঁজতে থাকে, কারণ সে রুদ্রর ছোঁয়া পেয়েছে। রুদ্র এসেছে, তাহলে ইমার মনোভাব বুঝে সামিনা বেগম বলেন, রুদ্র বারান্দায় আছে, আমি ডাকছি। বলেই তিনি রুদ্রকে ডাকতেই রুদ্র তাড়াতাড়ি রুমে আসে। ওদের রেখে সামিনা বেগম চলে যান। রিয়াজুল হক আবার চিন্তায় থাকবেন। ছেলের ডাক তো তিনিও শুনেছেন। রুদ্র এগিয়ে এসে ইমার কাছে বসতেই ইমা রুদ্রের বুকে পড়ে জোরে কান্না করে দেয়। রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে। ইমা কান্না করতে করতে বলে, রুদ্র মা, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি তাহলে মরেই যাব। আপনার জন্য নতুন করে বাঁচতে শিখেছি। আমি ভালোবাসি আপনাকে। আমাকে দ্বিতীয়বারের মতো হারতে দিয়েন না। আমি পারবো না সহ্য করতে। আমাকে আটকে রাখুন না, নয়তো ওরা এসে আমায় নিয়ে যাবে। আমি যাব না, আমি থাকবো আপনার সাথে। রুদ্র তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কোথাও যেতে হবে না তোমায়। আমি নিজের সাথে তোমায় বেঁধে রাখবো। কেউ মার্শিকে তার রুদ্রর কাছ থেকে সরিয়ে নিতে পারবে না। এটা এই আহনাফ সাহারি আর রুদ্রর করা তার ওয়াইফের কাছে একমাত্র স্বীকারোক্তি। খুব ভালোবাসি তোমায় মার্শি। তুমি একান্তই আমার ভবিষ্যৎ, আমার শেষ ঠিকানা। মেহেরের সাথে আজকাল সাজিদের টুকটাক ভালোই কথাবার্তা হয়। সাজিদকে কিভাবে যেন পটিয়ে ফেলেছে মেহের। সাজিদের মতো ছিল কিনা এখন মেহেরের সাথে গল্প করে। যদিও তাদের 4টা কথার মাঝে 3টাই থাকবে ঝগড়া করে। বিশেষ করে মেহু, সেই সবসময় বেশি ঝগড়া লাগায়। যেভাবেই হোক সাজিদকে কথার প্যাচে ফেলে সে রাগাবেই। এসব করে সে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। মেহুদের কলেজ থেকে প্র্যাকটিক্যাল করতে দিয়েছে। মেহু আর্ট করতে পারে না, সেই নিয়ে সাজিদের সাথে কথা বলছিল। সাজিদ কথার মাঝে বলে ফেলেছিল সে সবসময় নিজের কাজ নিজেই করে, এসব প্র্যাকটিক্যালের কাজও নিজেই করেছে। এটা শোনা মাত্রই মেহু পিছু লেগেছে সাজিদের। এখন তার প্র্যাকটিক্যাল সাজিদকে করে দিতে হবে। তা শুনে সাজিদ বলে, পারবো না আমি, জংলি বিড়াল কোথাকার। যাও গিয়ে কোনো জংলি প্রাণীকে বলো, তারা করে দিবে। আপনি তো জংলি প্রাণী থেকে কোনো অংশে কম না, কথার থেকে গর্জন পারেন বেশি। তোমার সাহস বেশি হয়ে গেছে মেহের তাসনিম। আর মেসেজ দিবে না আমায়? আচ্ছা, দিলাম না। তাছাড়া আমার মানুষের অভাব নেই। আমাদের ক্লাসের নোমান সেদিন বলেছিল সে আর্ট পারে, তাকে দিয়েই করিয়ে নেব। এই মেয়ে, তুমি ছেলেদের সাথে কথা বলতে যাও কেন? কলেজে যাও, ক্লাস করে চলে আসবে সোজা। অন্যদের সাথে কথা বলার কি দরকার আছে? আপনার সাথেও তো কথা বলছি, তো আপনি কি ছেলে না নাকি? নিজের বেলা দেখেন না? তাছাড়া নোমান আমার ক্লাসমেট, আপনার মতো ভাইয়ের বন্ধু না। সাজিদ থতমত খেয়ে যায়। এই মেহুটা কথায় কথায় এভাবে দোষ ধরে। কোন কুক্ষণে যে কথা বলতে গিয়েছিল সে? বাদ দাও, বলো খাতা পাঠাবে কিভাবে? রুদ্রর কাছে দিয়ে দিও, ভাইয়া বকবে। কেন? আপনার সাথে কথা হয় শুনলেই বকবে, মারতেও পারে। তার থেকে নোমানের কাছে দিলে ভাইয়া জানতে পারবে না। আপনাকে লাগবে না। গুড নাইট ভাইয়া, বলেই সে অফলাইন হয়ে যায়।
অপরদিকে সাজিদ ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে থাকে। কি থেকে কি হলো, সে তো রাজি হয়েই ছিল, তবু না করলো কেন নোমানকে? সাজিদ থাকতে নোমানকে লাগবে কেন? সাজিদের রাগ উঠে যায়, এই প্রথম কেউ তাকে এভাবে রিজেক্ট করলো, হোক সেটা প্র্যাকটিক্যাল করা নিয়ে, তবুও তো রিজেক্টই করেছে। সেই পুসকে নোমানের কাছে তাকে হেরে যেতে হবে না, এর একটা বিহিত করতেই হবে। সেদিন সারাদিন রুদ্র ইমার থেকে একটু সরেনি। যেহেতু সামিনা বেগম সবটাই জানতেন, তাই খাবার তাদের রুমে পাঠিয়ে দেয়া হয়েছিল। ইমার মনের অবস্থা ভালো নেই, এই সময় অযথা হুড়োহুড়ি করা ঠিক হবে না, ইমার রেস্টের প্রয়োজন। সেই রুদ্র সারাক্ষণ বসে থেকে ইমাকে শান্ত করে। ইমা এতটাই ভীতু হয়ে গিয়েছিল, রুদ্রকে একদম কাছছাড়া করেনি। ঘুমের সময় রুদ্রর এক হাত আঁকড়ে ধরেছিল, যেন হাত ছাড়লেই রুদ্র চলে যাবে। অপরদিকে রিয়াজুল হকের অ্যাক্সিডেন্টের খবর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এখন ওনার মা সুফিয়া খাতুনকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। উনি ছেলেকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছেন। একাকী আসতে পারলে হয়তো শোনামাত্রই রওনা দিয়ে দিতেন, কিন্তু সেই সক্ষমতা এখন নেই বলে ছোট ছেলে রফিকের আশায় বসে থাকেন। ছোট ছেলে চাকরি করে, এভাবে হুট করে তো চলে আসা যায় না। তবু মায়ের জন্য একদিনের এমার্জেন্সি ছুটি নিয়ে মাকে এখানে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইমায় এটা মাত্র জানা অস্থির হয়ে পড়ে। কিসের প্যানিক, কিসের ভয়? রুদ্র তো তার সাথে আছে, এখন নিজেকে সামলে নিয়েছে সে। এই উপায় তার ভালোই জানা আছে। এর আগেও তো তার বিপদে সে নিজেই নিজের ঢাল হয়ে দাঁড়িয়েছে। ডিভোর্সের পর নিজেই নিজেকে সামলেছে। এখন হয়তো রুদ্র থাকায় অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিল, তবে এভাবে তো চলবে না। রুদ্র অনেক কাজ আছে, তাকে নিয়ে বসে থাকলে চলবে না। তার উপর শ্বশুর অসুস্থ, শাশুড়িকে কাজ করতে হচ্ছে। বাড়ির বউ হয়ে তো ইমা বসে শুয়ে থাকতে পারবে না। যদিও সে অসুস্থ বলে সামিনা বেগম কিছুই বলেন না। আবার দাদি শাশুড়িও আসছেন। এবার তো তাকে ঠিক হতেই হবে, কারণ ওনার সামনে তো নিজেকে পারফেক্ট নাতবউ হয়ে দেখাতে হবে। রুদ্র কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিল, মূলত বন্ধুদের সাথে কথা বলতে গিয়েছিল। এখন তিনজন মিলেই বিজনেস করতে চায়, সেটা আদৌ সম্ভব কিনা, তবে কিভাবে কি করবে সেসব নিয়েই কথা বলতে গিয়েছিল। আসার আগে দেখে গিয়েছে ইমা রান্নাঘরে। গত 2 দিন ধরে সে কলেজে যাচ্ছে না, সেজন্য মেহুও যায়নি। মেহু তো এমনিতেও ফাঁকিবাজ, আরও সুযোগ পেয়েছে এখন। আজকে দাদু আসছে গ্রামের বাড়ি থেকে, বিকাল পরে আসবে। রুদ্রকে তখন এগিয়ে আনতে হবে, তাই রুদ্র নিজের কাজ সেরে দুপুরে বাসায় চলে এসেছে। এসে দেখে ইমা রান্না শেষ করে রুমে আসলো মাত্র। রুদ্র তখন শাওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রান্না করে এসে ইমা ঘেমে নেমে একাকার হয়ে আছে। রুদ্র এগিয়ে এসে ইমার আলতো করে জড়িয়ে ধরে তার ওড়নার একাংশ হাতে তুলে ইমার কপাল গলা মুছে দিতে থাকে। এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, খারাপ লাগছে? রান্না করতে কষ্ট হয়? ইমা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমার আরও ভালো লাগে, আম্মুই করতে দেয় না, কলেজে যাইনি বলে আজ জোর করে গিয়েছি। কাল থেকে কলেজে যাবে, এত ফাঁকি দেয় ঠিক না। তোমার সাথে মেহুও ফাঁকিবাজি শুরু করেছে, কিন্তু আজকে তো আপনার দাদু আসছে, উনি যদি পছন্দ না করে তো? দাদু থাকবে মাত্র কিছুদিন, ওনার কথাকে পাত্তা দিয়ে লাভ নেই তো। সামনেই তোমাদের এক্সাম আছে, পড়ায় মন দাও। হিমা এখন খুবই প্রয়োজন ছাড়া কথা বলে না, আগের মতো চুপচাপ থাকা শুরু করেছে। রুদ্র বলেছে সে লিলিকে সামলে নিবে, কোনো সমস্যা নেই আর। তবু ইমার নিজেকে দোষী মনে হয়, তার জন্যই তো রুদ্রকে এতটা সাফার করতে হলো। তার উপর নিজেও অসুস্থ হয়ে রুদ্রকে আরও সমস্যায় ফেলে দিয়েছিল। ইমার নিস্তব্ধতা রুদ্র বুঝতে পেরে বলে, আবার আগের মতো বিহেভিয়ার শুরু করে দিয়েছ? তোমায় বলেছি না, কথা না বললে আমার ভালো লাগে না, এমন চুপচাপ থাকা আমার পছন্দ না। ইমাম মৃদু স্বরে বলে, আমি চুপ থাকলে আপনার ভালো হবে, নয়তো দেখবেন আবার কোন ঝামেলায় আপনাকে ফেলে দিয়েছি। আমি আসি তো নাকি? চেষ্টা করবে ঝামেলা থেকে দূরে থাকতে, তবু ভুলক্রমে কিছু করে ফেললে সেটা সামলানোর জন্য তোমার স্বামী আছে, তোমায় এসব নিয়ে ভাবতে হবে না। তবুও তো আমার ভয় হয়। ঠিক আছে,
তবে তুমি বাহিরে না হয় অল্প কথা বলিও, তবে আমার সামনে যা ইচ্ছা বলবে, সারাক্ষণ কথা বলবে, ভালো লাগা খারাপ লাগা সব জানাবে। মার্সি, তোমার চঞ্চলতা হারিয়ে গেছে, কয়েকদিনে তোমার চঞ্চলতায় আমাকে পাগল করেছে। এখন সেসব লুকিয়ে আমায় কষ্ট দিলে তো আমি সেটা বরদাস্ত করব না। কিন্তু সব বাচ্চা মতো বাচ্চাদের কাজ, আমি বউ মানুষ, এসব কি আমাকে মানায়? বাচ্চা তো এখনো আসলেই না, ততদিন না হয় বউয়ের বাচ্চামোগুলোকে উপভোগ করতে থাকি। না, আমি বউ মানুষ, আমায় চুপচাপ থাকতে হবে, এসব আমায় মানাবে না বলে রুদ্রর থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। রুদ্র অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে, বুঝতে পারে কিছু একটা হয়েছে। যেহেতু সে বাসায় ছিল না, তাই তার জানা নেই। ইমা ওয়াশরুমে গেলে রুদ্র বাবার কাছে যায়। ওনার পা ঠিক হতে একটু সময় লাগবে। যেহেতু চাকুরিজীবী মানুষ, তাই এভাবে ঘরে বসে থাকা ওনার পছন্দ না। বারবার উঠে দাঁড়াতে চায়, একা একা ওয়াশরুমে যেতে চায়, কিন্তু পা ঠিক না হওয়া পর্যন্ত এসব সম্ভব না। সামিনা বেগমকে তাই কঠোর হতে হয়েছে। রুদ্র রুমে গিয়ে দেখে উনি গোসল করার জন্য পাগল হয়ে গেছেন, আর মা সেটা নিয়ে রাগারাগি করছে। রুদ্র মুচকি হাসে, এগিয়ে গিয়ে নিজ হাতে বাবাকে ফ্রেশ করিয়ে দেয়। পাশাপাশি নিজেদের প্ল্যান নিয়েও বাবার সাথে কথা বলতে হবে। বাবাকে জানায় বিজনেস করতে হলেও অভিজ্ঞতার প্রয়োজন, তাই আপাতত কোনো প্রতিষ্ঠানে পার্ট টাইম চাকরি করবে, তারপর সক্ষমতা অর্জন করলে নিজে কিছু করার চেষ্টা করবে। রিয়াজুল হক জানেন ওনার ছেলে একজন দায়িত্ববান ছেলে। তিনি সরকারি চাকরি করেন বলে ঘরে বসে থাকা নিয়ে সমস্যা হয়নি। সুস্থ হলে আবারও কাজে জয়েন করতে পারবেন। তবে রুদ্র এখন থেকে নিজে কিছু করার চেষ্টায় মত্ত হয়ে আছে, তাই তিনি বলেন, দেখো, নিজের পড়াশোনার সামলে যদি কিছু করতে পারো তবে যাও, আমি না করলে তো তুমি শুনবে না। আপাতত সক্ষমতা অর্জন করো, তারপর আমি আছি তোমার পাশে। রুদ্র মুচকি হাসে, সে জানে তার বাবা তার ব্যাপারটা বুঝবে। মুচকি হেসে দুষ্টুমি করে বলে, তাহলে এখন কিছু টাকা একদিকে ছুঁড়িয়ে মারো, তোমার মা আসছে। এগিয়ে আনি গিয়ে আপাতত হাত একদম ফাঁকা। রিয়াজুল হকও হেসে ফেলেন। সামিনা বেগম রুমে আসতে ওনাকে বলেন টাকা বের করে দিতে। তারপর রুদ্র আরও কিছু কথা বলে রুম থেকে বের হয়। নিজেদের রুমে আসার আগে একবার মেহুর রুমের সামনে দাঁড়ায়। ভেতর থেকে কথা বলার আওয়াজ পাওয়া যায়, নিশ্চয়ই কারোর সাথে ফোনে কথা বলছে। রুদ্র দরজা একটু টোকা দিয়ে রুমে ঢোকে। মেহের চমকে উঠে ফোন রেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভাইয়া তুমি? কোনো সমস্যা? আসতে পারি না নাকি? হ্যাঁ আসো, বসো না। রুদ্র বিছানার একপাশে আরাম করে বসে। মেহু ভেবেছিল রুদ্র হয়তো চলে যাবে, তবে তাকে বসতে দেখে অবাক হয়ে বসে। এখন তার ক্লাস শুরু হবে। কার সাথে কথা বলছিলি? লাবণ্যর সাথে। ও মেয়ে, তো এইভাবে তোতলাচ্ছিস কেন? ভয় পাচ্ছিস আমায়? ভয় কারা পায় জানিস? যারা কোনো ভুল করে তারা। তুইও কিছু করেছিস নাকি? ভাইকে রসিকতা করতে দেখে মেহের সুযোগ পায়, বড় করে শ্বাস ফেলে নিজের ভয় কাটায়, তারপর বলে, জি না। তোমার মতো ভাই থাকলে ভুল না করলেও ভয় থাকতে হয় কেন? তোকে কি আমি মারি নাকি বকা দিই? বকা দাও না বলছো? কম বকা খেয়েছি তোমার কাছ থেকে এখন পর্যন্ত? রুদ্র মুচকি হেসে বলে, তাতেই বুঝি ভালো হয়ে গেছিস? তোর তো উচিত ভাইকে উঠতে বসতে সালাম দেয়া, তা না করে তর্ক করছিস। বেশ করেছি, আরও করব। তখন রুদ্রের হাতে থাকা টাকা তার নজরে পড়ে। সাথে সাথে কথা পাল্টে বলে, ও না, মজা করলাম বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ভাবি ভালো আছে? মেহুর নজর তার হাতের দিকে দেখে রুদ্র মিসকে হাসে। মেহুর এভাবে ভোল পাল্টানোর কারণ তার বোধগম্য হয়ে গেছে। ইস মেহু, হাতটা এত ম্যাচ করছে, একটু ম্যাসাজ করে দে না তো। বলেই মেহুর বিছানায় আরাম করে শুয়ে পড়ে। মেহু একটা মুখ ভেঙচি দেয়, তবুও গিয়ে একপাশে বসে রুদ্রর হাতে ম্যাসাজ করে দিতে থাকে। যদিও ম্যাসাজ কম, হাতের মাসলে টিপে টিপে ব্যথা করে দিচ্ছে, মাঝে মাঝে নখও গেঁথে দিচ্ছে। বেয়াদব মেয়ে, ভালো করে কর। এটাকে মাসাজ বলে? পারিস কিছু? যা, কোনো পারিশ্রমিক নেই, ভাগ এখান থেকে। তো এতক্ষণ খাটালে কেন? আমার কষ্ট হয়নি বুঝি? দাও আমার পারিশ্রমিক।
বলে ভাইয়ের হাতের সাথে কাড়াকাড়ি শুরু করে। অপরদিকে ইমা ফ্রেশ হতে গিয়ে সোজা শাওয়ার নিয়ে বের হয়। ভেবেছে রুদ্র হয়তো রুমে আছে, তবে বেরিয়ে রুদ্রকে না পেয়ে নিজের রুম থেকে বের হয়। মেহেরের রুমের সামনে আসতেই ভেতরে রুদ্রের কণ্ঠ শুনতে পায়। ভেতরে এসে দেখে মেহের রুদ্রের সাথে টাকা নিয়ে কাড়াকাড়ি করছে। অজান্তেই ইমা হেসে ফেলে। তার হাসির শব্দ শুনে রুদ্র সেদিকে তাকায়। ইমাকে ইশারায় ডেকে টাকা ইমার হাতে গুঁজে দেয়, তবে ইমা উল্টো মেহেরকে দিয়ে দেয়। মেহের খুশিতে লাফিয়ে ওঠে, রুদ্রের দিকে তাকিয়ে ভেঙে বলে। রুদ্র বলে, এই মেয়ে, সব নিস না, আমাকে কিছু দে, মাত্রই আব্বুর থেকে নিয়ে আসলাম। যদি না দেই তাহলে মায়ের ফিরি পাবি, তোর ভাবি তোকে এক্ষেত্রে বাঁচাতে পারবে না। মেহের বেছে বেছে দুটো নোট নিজের কাছে রেখে বাকিগুলো ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। ধরো, নাও তোমার টাকা। রুদ্র মেহের মাথায় হালকা করে একটা চাপড় মেরে রুম থেকে বের হয়। তার পিছু হাসতে হাসতে ইমাও বেরিয়ে আসে। রুদ্র সোজা গিয়ে গোসল করে বের হয়। ইমা তখন রুমে বসেছিল। রুদ্র ইমার হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, যাও নেড়ে দিয়ে আসো। আপনার হাত নেই, আপনি যান গিয়ে। বাহ, মুখ দিয়ে কথা ফুটেছে দেখা যায়। ইমা মুখে বলল, নিজে গিয়ে তোয়ালে নেড়ে আসে। ইমার তখনকার হাসি মুখ দেখে রুদ্র একটুও স্বস্তি পায়। মার থেকে জেনেছে কিসের নাকি এক প্রতিবেশী মহিলা এসে কিসব বলেছে, সেসব নিয়ে ইমা একটু মন খারাপ করেছিল। ওদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, অন্যের বাড়ির কোথায় কি হচ্ছে সেসব নিয়ে পড়ে থাকে। যদিও মা সব সামলে নিয়েছেন, তবু ইমা মুখ ভার করে বসেছিল। বারান্দা থেকে ইমা আসতেই রুদ্র ইমাকে বাহুবন্ধনে আটকে নেয়। ঘোর লাগা দৃষ্টিতে বলে, তোমায় ভেজা চুলে অনেক স্নিগ্ধ লাগে বউ, সারাক্ষণ তাকিয়ে থাকতে মনে চায়, এত সুন্দর কেন তুমি? ইমা রুদ্রর চোখের দিকে তাকিয়ে বলে, কারণ আপনার মন অনেক সুন্দর, তাই আমার মতো মেয়েকেও আপনার কাছে সুন্দর মনে হয়। এই যে দিলে মুডের 12টা বাজিয়ে, তোমার মতো মেয়ে মানে কি? হ্যাঁ, তুমি এক্সেপশনাল, কারণ তুমি আমার ওয়াইফ, এর বাইরে অন্য কিছুই না। মার্সি, বি কনফিডেন্ট। সত্যি ভালোবাসেন আমায়? সেদিন কি আমি সত্যি শুনেছিলাম নাকি সেটা মনের ভুল ছিল? রুদ্র একটু হকচকে গিয়ে এদিক ওদিক তাকায়। এখন এভাবে আবার ভালোবাসার কথা বলতে তার একটু লজ্জা লাগছে, তবে ইমার প্রশ্নের উত্তর দিতে হবে, নয়তো মেয়ে আবার নিজেকে নিচু ফিল করবে। তাছাড়া ছেলে মানুষের এসবে লজ্জা পাওয়ার কি আছে? বউকেই তো ভালোবাসি বলবে, লজ্জার কি আছে? রুদ্র ইমার দিকে তাকিয়ে দেখে ইমা কাতর দৃষ্টিতে রুদ্রর উত্তরের আশায় বসে আছে। রুদ্র আর নিজেকে সামলাতে পারে না। ইমা ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেওয়ার পূর্বে মুহূর্তে বলে, ভালোবাসি মার্সি, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব, কথা দিলাম। কথাটা শোনা মাত্রই ইমার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়। এটা ছিল সুখের কান্না, কারণ সে অবশেষে রুদ্রর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে পেরেছে। তার জীবন তো এখানেই পূর্ণতা পেল। রুদ্র তার ভালোবাসা স্বীকার করেছে। তাদের মাঝে আর দায়িত্ব দেয়াল হয়ে দাঁড়াবে না। এখন থেকে যা হবে সবটুকু ভালোবাসার খাতিরে হবে। কোনো দায়িত্ব নামক শব্দের এখানে স্থান নেই। বিকেল থেকে রুদ্র গিয়ে দাদু আর চাচ্চুকে বাড়িতে আনে। বড়নাতি হিসেবে রুদ্রর আদর অন্য সবার থেকেই বেশি। সেজন্য পছন্দের নাতির বিয়ের কথা শুনে উনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, তবে চোখের সামনে নাতির হাসি মুখ দেখে আর রাগ করে থাকতে পারেননি। নাতির সাথে গল্প করতে করতে বাড়িতে আসেন তিনি। ইমা ওনাকে দেখেই তাড়াতাড়ি করে সামনে গিয়ে সালাম দেয়। প্রতি উত্তরে বৃদ্ধ মহিলা সালামের উত্তর নিয়ে ইমার দিকে তাকান। বেশ সুন্দরী একটা মেয়ে, পরনে 3 পিস, মাথায় ওড়না দেয়া, দেখতে ভালোই আছে, কিন্তু সুফিয়া খাতুনের মতে শুধু দেখতে ভালো হলেই হবে না, কাজকর্মেও ভালো হতে হবে। ইমা বেশ সংকোচ নিয়ে একপাশে দাঁড়িয়েছিল। রুদ্রের সাথে দাঁড়ানো চাচা শ্বশুরকেও সালাম দেয়। চাচা আবার ভালো মানুষ, পরিপ্রেক্ষিতে তিনি ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন। ইমাকে ভয় পেতে দেখে রুদ্র মুচকি এসে দাদিকে বলে, চলো দাদি, তোমার ছেলের কাছে নিয়ে যাই, আব্বু অনেক আগ্রহ নিয়ে তোমার জন্য বসে আছে। সেই জন্যই তো আমারে তাড়াতাড়ি ফোন দিয়ে আসতে বলছে, ব্যথা পাইয়াও ফোন দিল না। তোর বাপেরে আচ্ছা মতো শাস্তি দিতে হইব, তাইলে শিক্ষা হবে। দাদির রাগ দেখে রুদ্র হেসে ফেলে। দাদিকে নিয়ে যাওয়ার আগে পাশে দাঁড়িয়ে থাকা ইমার দিকে তাকে বলে, মানসি, সন্ধ্যা হয়ে আসলো তো, একটু চা নাস্তার ব্যবস্থা করো, পরে ডিনারের ব্যবস্থা করলেই হবে। ইমা মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে যায়। রুদ্র আসার
আসতে আসতে জেনেছে ওনারা দুপুরে লাঞ্চ করেছে, আপাতত নাস্তা করলেই হবে, তারপর ডিনার সেরে নিবে। এদিকে ইমা বোকার মতো ট্রে হাতে দাঁড়িয়ে আছে, সাহস করে রুমে যেতে পারছে না। ভেতরে মহিলার জোরে চিল্লানো শুনতে পারছে, মূলত ছেলেকে বকাবকি করছেন উনি। এই মুহূর্তে ভেতরে যাওয়া ঠিক হবে কিনা ইমা সেভাবেই দাঁড়িয়ে ভাবছিল। এমন সময় রুদ্র বের হতে গিয়ে দরজার সামনে ইমাকে দেখে চমকে ওঠে। ইমার হাত থেকে ট্রে নিজের হাতে নিয়ে বলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আপনি নিয়ে যান, আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমি আছি তো, আসো আমার সাথে। আমি আছি তো। প্রতি মুহূর্তে রুদ্রর এই ভরসাজনক কথাটাই ইমার মনে সাহস যোগায়। কি আছে এই অল্প কথায় নিমেষে ভেতরের ভয় ভীতি দূরে সরে যায়। সকল ভীতিকে দূরে সরিয়ে সে রুদ্রর পিছু পিছু রুমে যায়। মেহরও সেখানেই ছিল। রুদ্র নিজের হাতে সবাইকে চা নাস্তা এগিয়ে দেয়। সুফিয়া খাতুন ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। দেখতে থাকে নাত বউ চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ওনার প্রিয় নাতি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। ওনার কাছে এসব অস্বাভাবিক লাগে। ওনার মতে পুরুষ মানুষ কেন এসব ঘরের কাজ করবে? এসব তো বাড়ির বউয়ের কাজ। অথচ এটা জানার নেই একজন সত্যিকার প্রেমিক পুরুষের ভালোবাসার ধরনটাই এমন, যে পুরুষ বউয়ের হাতে হাতে কাজ করে দিতে পারে। তার চেয়ে ভালো প্রেমিক পুরুষ আর কেউই হতে পারে না। ইমার মতো মেয়েদের কাছে ভালোবাসা বলতে এইসব ছোট ছোট বিষয়গুলি সর্বদা পাশে থাকা, ভুল সংশোধন করা, আর দিন শেষে ছোট্ট ছোট্ট প্রশংসাময় ভালোবাসার বাণী, এর বেশি আর কি চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ধন্যবাদ সকলকে এভাবে সাবস্ক্রাইব করার জন্য। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা যে আমার কথায় আশ্বাস দিচ্ছেন তাতে আমি আরও বেশি মোটিভেট হচ্ছি। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।